বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো পড়ালেখা ঠিক মতো করতেছো। আজকে আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, অ্যালগরিদম ও ফ্লোচার্ট সম্পর্কে। খুব মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি দেখবে এবং ক্লাস শেষে যে তোমরা বলতে পারো এবং শিখতে পারো তার মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি উপভোগ করো। ক্লাসের শুরুতে সবাইকে শুভেচ্ছা। তো এখানে শিক্ষক পরিচিতি দেওয়া আছে। তো এখানে একটি স্লাইডে দেখো কিছু ছবি দেওয়া আছে। ছবি সমূহ কিসের সাথে তুলনি একটু চিন্তা করে দেখে যে ছবিগুলা দেওয়া আছে এই ছবিগুলাকে কিসের সাথে তুলনা করা যায়। আজকে আমরা কি শিখব এবং কি শিখতে পারবো। আজকে আমাদের কি নিয়ে আলোচনা হবে তার বিষয়বস্তু হচ্ছে যে আমরা আজকে আলোচনা করব অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে। তো আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর, ক্লাসটি দেখার পর তোমরা আশা করি যে এই জিনিসগুলো বলতে পারবে, যে পাঠ শেষে শিক্ষার্থীরা কি বলতে পারবে, অ্যালগরিদম ফ্লোচার্ট কি তা ব্যাখ্যা করতে পারবে এবং অ্যালগরিদম ফ্লোচার্ট এর নিয়মসমূহ ব্যাখ্যা করতে পারবে। তো তোমরা যদি ভালো করে ক্লাসে দেখো তো আশা করি তোমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট কি তা ব্যাখ্যা করতে পারবা। এর জন্য মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে। আরেকটা জিনিস তোমরা পারবে আশা করি ইনশাআল্লাহ, অ্যালগরিদম ও ফ্লোচার্টের নিয়মসমূহ ওগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো দরকার আমাদের ক্লাসটি ভালো করে বোঝা। তো আসো প্রথমে আমরা অ্যালগরিদমের কথায় চলে আসি। অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা, অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রতি ধাপ পরস্পর সমাধান করে সমগ্র সমস্যার সমাধান করে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম হচ্ছে যে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা, অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রতি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যার সমাধান করে হচ্ছে অ্যালগরিদম। আমি সহজভাবে যদি এই কথাটিকে বলতে চাই, সংজ্ঞাটিকে বোঝাতে চাই, তাহলে কোন একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাই হচ্ছে কি অ্যালগরিদম। যেমন ধরো আমি যদি বলি যে ভাত রান্না করার অ্যালগরিদম লিখো, কিভাবে ভাত রান্না করবা, কিভাবে ভাত রান্নার কাজ শেষ করবে তার একটি তোমরা অ্যালগরিদম তৈরি করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে প্রথমে ভাত রান্না করার জন্য আমি প্রিপারেশন নেই, যে আমি এই ভাত রান্না করার কাজ শুরু করব। যদি আমি এটা ধাপ 1 বলি যে আমি ভাত রান্না করার কাজ শুরু করলাম, এরপরের স্টেপে আমি কি করব, ভাত রান্না করার জন্য যত ধরনের উপকরণ আছে সমস্ত কিছুকে একসাথে আমি একত্র করলাম, সংগ্রহ করলাম, জোগাড় করলাম। তো এটাকে যদি আমি 2 নম্বর ধাপে বলি যে ধাপ 2তে আমি সব ভাত রান্না করার যত উপকরণগুলো আছে এগুলো আমি নিলাম। ধাপ 3-এ যদি আমি বলি যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভাত রান্না করার কাজ করলাম বা ভাত রান্না করলাম। এরপরে যদি আমি ধাপ 4-এ বলি, পরবর্তী ধাপে যে
ভাত রান্না তো শেষ, এবার ভাতগুলো আমি সবার মধ্যে পরিবেশন করলাম। ধাপ 5 যদি বলি আমার কাজ শেষ করলাম। তো এই কথাটাকে আমি আরো একটু সহজভাবে ভেঙে বলি যে প্রথমে আমি ভাত রান্না করার জন্য কাজ শুরু করি, ধাপ 1 লিখব। ধাপ 2তে আমি কি বলবো যে ভাত রান্না করার যত উপকরণগুলো আছে এগুলো আমরা ইনপুট হিসেবে নিব, যে ইনপুট হিসেবে ভাত রান্না করার উপকরণ সমূহ যেমন পাতিল, চুলা, পানি, চাল, যা যা উপকরণ লাগে ভাত রান্না করার জন্য এগুলোকে আমি সংগ্রহ করলাম। ধাপ 2তে এটা বলবো। ধাপ 3তে আমি কি বলবো যে ভাত রান্না করলাম বা ভাত রান্না করা কাজ শেষ করলাম, অথবা সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভাত রান্না করলাম। ধাপ 3। ধাপ 4-এ আমি কি বলবো যে ভাত রান্না শেষ হয়ে গেছে, এখন এগুলো সকলের মাঝে পরিবেশন করব। ধাপ 5-এ কি, যেহেতু সবার মধ্যে আমি ভাত রান্না করে পরিবেশন করে ফেলছি, এখন আমার কাজ শেষ, তো ধাপ শেষে আমি কাজ শেষ করব। এই যে একটি ভাত রান্না করার ব্যবস্থাপনা, ওইটাকে যদি আমি ধাপে ধাপে বলি, এই ধাপে ধাপে বর্ণনা করা বা বলাটাই হচ্ছে কি অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা, সহজ কথা এটা। অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রতি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করাই হচ্ছে অ্যালগরিদম। এখন এটা কে আবিষ্কার করছেন, কে এটা সম্পর্কে প্রথমে ধারণা দেন? উনি ছিলেন যে আরব গণিতবিদ আল খারিজমি, এর নাম অনুসারে অ্যালগরিদম নামকরণ করা হয়েছে। উনি ছিলেন একজন গণিতবিদ আরব, আল খারিজমি, এর নাম অনুসারে অ্যালগরিদম নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম উনি এই সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। অ্যালগরিদমের প্রয়োজনীয়তা, কেন আমাদের অ্যালগরিদম প্রয়োজন, অ্যালগরিদম কেন দরকার, সে সম্পর্কে কিছু প্রয়োজনীয়তা বলা আছে। প্রোগ্রাম সহজে বোঝার জন্য অ্যালগরিদম প্রয়োজন। কোন একটি প্রোগ্রামকে বোঝার জন্য সহজে অ্যালগরিদম প্রয়োজন পড়ে। তাহলে আমি একটা প্রোগ্রামকে বুঝতে হলে সহজভাবে আমার কি দরকার, অ্যালগরিদম জানা প্রয়োজন। এরপরে হচ্ছে যে প্রোগ্রাম রচনা সমস্যা সমাধানের বর্ণনার জন্য অ্যালগরিদম দরকার। প্রোগ্রাম রচনায় সমস্যা সমাধানের বর্ণনার জন্য অ্যালগরিদম দরকার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অ্যালগরিদম শর্ত, অ্যালগরিদম করতে হলে, একটি সমস্যা সমাধান করতে হলে আমাকে কিছু শর্ত মানতে হবে। যে একটি সমস্যা থাকবে, কয়েকটি ধাপে তা ভাঙতে হবে, প্রতি ধাপ পরপর সমাধান করতে হবে, সমগ্র সমস্যা সমাধান করতে হবে। এই হচ্ছে অ্যালগরিদমের শর্ত। কোন একটি আমি অ্যালগরিদম করতে চাইলে আমাকে এই শর্তগুলোকে অবশ্যই মানতে হবে। এবার আসলে অ্যালগরিদম কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। অ্যালগরিদম সহজ বোধ্য হতে হবে। আমি একটি অ্যালগরিদম লিখলাম, এটা যেন কঠিন না হয়, যে কেউ যেটা বুঝতে পারে। এ কারণে কি হতে হবে, সহজ হতে হবে। এর কোনো ধাপই দ্ব্যর্থবোধক হবে না, এর কোনো ধাপে যে বোঝা যায় না এমন হবে না, এবং অর্থবোধক হতে হবে। এমন কথা, এমন ভাষা যেন না হয় যেটা মানুষ বুঝে না, কোনো অর্থ প্রকাশ করে না। অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় কথার মধ্যে আমাদের ধাপগুলোকে প্রকাশ করতে হবে। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতেই হবে। আমি অল্প কিছু ধাপের মধ্যে একটি সমস্যার সমাধান করে দেখাবো। অল্প সংখ্যক ধাপ, নির্দিষ্ট কিছু ধাপের মধ্যে আমি এমন ধাপ নিলাম, এত ধাপ দিয়ে এটা শেষ করলাম যেটা অনেক কষ্টকর হয়ে গেল। যে কাজটি আমি 5টি, 6টি, 7টি ধাপে শেষ করতে পারি, এই সমস্যা সমাধান করার জন্য যেন আমাকে এর চেয়ে বেশি 7-এর জায়গায় অথবা 5-এর জায়গায় আমি যেন 50টি, 20টি, 30টি ধাপ না দিয়ে সমাধান না করি। অল্প সংখ্যক ধাপে আমি কোনো একটি সমস্যার সমাধান করতে চেষ্টা করব। ধাপ যেন বেশি না হয়, একে ব্যাপকভাবে প্রয়োগ করা যাবে। তো অ্যালগরিদম শুধু সহজ সুন্দর হয়, তাহলে প্রয়োগটা ব্যাপকভাবে হবে। তো এই হচ্ছিল অ্যালগরিদমের কিছু কথা।
এবার আসো আমরা ফ্লো চার্ট নিয়ে আগে আলোচনা করি। ফ্লো চার্ট কি? অ্যালগরিদম এর চিত্ররূপ উপস্থাপন হলোই ফ্লো চার্ট। আমরা যেটা ধাপে ধাপে লিখতাম, এই ধাপটাকে আমি যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, এটাকে ফ্লো চার্ট বলা হবে। ওইখানে আমি লিখতাম যে ধাপ 1 কাজ শুরু করি। এখানে আমি কি লিখব? কাজ শুরু করার যে চিত্র, এই চিত্রের মাধ্যমে আমি বুঝিয়ে দিব যে এই চিত্রটি হচ্ছে কি কাজ শুরু করা। যেমন ধরো আমরা প্লাস চিহ্ন দিয়ে মানুষ বুঝিয়ে থাকি যেটা আমরা যোগ করব, এই প্লাস সাইনটা লাগে যোগ করার জন্য। বিয়োগ সাইন যেটা ব্যবহার করে, এটা হচ্ছে কোনো জিনিস বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার জন্য, বাদ দেওয়ার জন্য। মাইনাস সাইন যেটা, তো এই চিত্রগুলা বা এই সিম্বলগুলা দিয়ে আমরা কোনো কিছুকে প্রকাশ করি। তো ফ্লো চার্ট হচ্ছে এমন যে অ্যালগরিদমের চিত্ররূপ, যে ধাপে ধাপে যেটা আমরা সমস্যার সমাধান করতাম, এই ধাপগুলাকে আমরা এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এই চিত্রের মাধ্যমেই কোনো সমস্যার সমাধান হচ্ছে কি ফ্লো চার্ট। তো একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো। ফ্লো চার্ট হচ্ছে এমন কতগুলো ছবি যা থেকে বোঝা যায় যে সমস্যা সমাধানের জন্য পরপর কিভাবে অগ্রসর হতে হবে। অর্থাৎ চিত্র দ্বারা সমস্যার সমাধান উপস্থাপনা করাই ফ্লো চার্ট। এটাই সহজ কথা, যে চিত্র দ্বারা সমস্যার সমাধান উপস্থাপন করাই হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট আবার দু ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে যে সিস্টেম ফ্লো চার্ট, 2 নম্বর হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আমরা 2 প্রকার জানলাম। এক নম্বর হচ্ছে সিস্টেম, 2 নম্বর হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। এবার আসো কিছু ফ্লো চার্টের সুবিধা নিয়ে আলোচনা করি। তো ফ্লো চার্টের মাধ্যমে যদি আমি কোনো একটি সমস্যার সমাধান করি, তাহলে কি সুবিধা আমরা পাই? এতে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। 2, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে। 3, প্রোগ্রাম রচনায় সহায়তা করে। 4, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। জটিল বিষয়ে সহজে উপস্থাপন করা যায়। জটিল বিষয় সহজে উপস্থাপন করা যায়। তো হচ্ছে ফ্লোচার্টের কি সুবিধা, আমি আবার বলি যে এতে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে, জটিল বিষয় সহজে উপস্থাপন করা যায়। কিছু সুবিধা দেওয়া আছে, তোমাদের বইয়ে আরো অনেক ধরনের সুবিধা লিপিবদ্ধ আছে, ওখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। ফ্লোচার্ট যে 2 প্রকার, সিস্টেম এবং প্রোগ্রাম, এদের মধ্যে পার্থক্য কি? তো প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে যে এতে প্রোগ্রামে বিভিন্ন ধাপের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। প্রোগ্রাম ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বর্ণনা দেওয়া হয়। আর সিস্টেম ফ্লোচার্টে কি হয়, ডাটা প্রসেসিং এর বা কোন সিস্টেমের মধ্যে বিভিন্ন অংশের প্রবাহ দেখানো হয়। এতে ডাটা প্রসেসিং এর বা কোন সিস্টেমের মধ্যে বিভিন্ন অংশের প্রবাহ দেখানো হয়। প্রোগ্রাম ফ্লোচার্টে 2 নম্বর হচ্ছে প্রতীকগুলো হচ্ছে নিচে কয়েকটা সিম্বল দেওয়া আছে, প্রায় 6টা সিম্বল। এগুলো হচ্ছে যে প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহার করা হয়। আর সিস্টেম ফ্লোচার্টে দেখা এদিকে পাশে 4টা সিম্বল দেওয়া আছে, আরো অনেক সিম্বল আছে, এনে কয়েকটি দিয়ে বোঝানোর জন্য কয়েকটি চিত্র দেওয়া হচ্ছে। তো সিস্টেম ফ্লোচার্ট চিত্র দেওয়া হচ্ছে এখানে 4টা। তাহলে এগুলা থেকে এগুলা চিত্র এটা ভিন্ন রূপ প্রদর্শন করে। 3 নম্বর প্রোগ্রাম ফ্লোচার্টে যেটা দেওয়া আছে, দেখো, ইহা প্রোগ্রাম রচনা ও তার ভুল নির্ণয় এবং সংশোধন করতে ব্যবহৃত হয়। প্রোগ্রাম রচনা ও তার ভুল নির্ণয় এবং সংশোধন করতে ব্যবহৃত হয়। আর সিস্টেম ফ্লোচার্টে বর্তমান সিস্টেম বুঝতে এবং উন্নত সিস্টেম তৈরি করতে ইহা ব্যবহৃত হয়। এই হচ্ছিল সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্টের পার্থক্য। আরো কিছু ব্যবহৃত প্রতীক দেওয়া আছে, দেখো। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক কি নামে ডাকা হয়, এর কাজ কি?
প্রথমে যেটা দেওয়া আছে দেখো ডিমের আকৃতির, এই কারণে পাশে একটি ডিমের চিত্র দিয়ে বোঝানো হচ্ছে সহজে বোঝার জন্য। তো এটাকে বলা হবে উপবৃত্ত। এটার কাজ প্রোগ্রাম শুরু অথবা শেষ বোঝানোর চিহ্নটি ব্যবহৃত হয়, বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয়। কোন একটি প্রোগ্রাম শুরু এবং শেষ বোঝানোর জন্য এই চিহ্নটিকে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে উপবৃত্ত। এরপরে যে চিত্র দেওয়া আছে দেখো আয়তক্ষেত্র, এটাকে বক্সের মতন, এই কারণে পাশে একটি বক্স চিত্র দিয়ে বোঝানো হচ্ছে। প্রোগ্রামের প্রক্রিয়াকরণ বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা হয়। কোন একটি প্রোগ্রামকে আমি প্রক্রিয়াকরণ করব, এই প্রক্রিয়াকরণ বোঝানোর জন্য এই চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। আরো কিছু চিত্র প্রোগ্রাম ফ্লোচার্টে, রম্বস, পাশে একটা হীরকের চিত্র দেওয়া আছে দেখো, এটা দেখতে এরকম। প্রোগ্রামের সিদ্ধান্ত বা শর্ত আরোপ করতে রম্বস চিহ্ন ব্যবহৃত হয়। প্রোগ্রাম কোনো সিদ্ধান্ত নিতে, প্রোগ্রামের কোনো সিদ্ধান্ত বোঝাতে বা কোনো শর্ত যদি আরোপ করতে চায় তাহলে এই চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে, রম্বস চিত্র। নিচে যেটা দেওয়া আছে দেখো সামান্তরিক, প্রোগ্রামের ইনপুট অথবা আউটপুট বোঝাতে সামান্তরিক চিত্র ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে পাশে যে চিত্র দেওয়া আছে দেখো সামান্তরিক বোঝানোর জন্য বা ইনপুট আউটপুট বোঝানোর জন্য দুটি রেল লাইন। দেখো একটি যদি আমরা কল্পনা করি ট্রেন আসে, আরেকটা ট্রেন যায়, তাহলে একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট লাইন। একটা দিয়ে স্টেশনের মধ্যে ট্রেন ঢুকে আর একটা দিয়ে স্টেশন থেকে ট্রেন বের হয়ে যায়। তাহলে যেটা দিয়ে স্টেশনে ঢুকে যদি আমি ধরে নিই ইনপুট এবং বের হয়ে যায় যদি আউটপুট, তো এই চিত্র, এই কাজটা বোঝানোর জন্য যে চিত্রটি বলতে এটা হচ্ছে সামান্তরিক চিত্র। একটা চিত্র দেওয়া আছে দেখো বৃত্ত, একদম গোল। প্রোগ্রামের সংযোগ বোঝাতে, একটির সাথে আরেকটির সংযোগ বোঝানোর জন্য এই বৃত্ত চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে দেখো নিচে দেওয়া আছে তীর আকৃতির কিছু চিহ্ন যা চারদিকেই আমরা ব্যবহার করতে পারি। প্রোগ্রামের প্রবাহ দিক বোঝাতে তীর চিহ্ন ব্যবহৃত হয়। আমার প্রোগ্রামটি কোন দিকে কাজ করতেছে, আমি কোন দিকে কাজ করব, ডানে বামে উপরে নিচে, এই কাজগুলো, এই দিক বোঝানোর জন্য, প্রবাহের দিক বোঝানোর জন্য এই তীর যে চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। এবার আসলে সিস্টেম ফ্লোচার্টের কিছু চিত্র নিয়ে আমরা আলোচনা করি। এক নাম্বার দেখো যে চিত্র দেওয়া হচ্ছে যে শর্টিং। শর্টিং মানে হচ্ছে কোনো কিছুকে সাজানো। তো আমি যখন এই চিত্রটি বের করবো তখন আমাকে কি বোঝাবে, চিত্র দ্বারা যে আমি কোনো কিছুকে সাজাতে চাই বা সাজাবো। পাশে যে চিত্রটি দেওয়া আছে এটা হচ্ছে ডকুমেন্ট চিত্র বোঝানো, ডকুমেন্ট বোঝানোর জন্য। নিচে যেটি দেওয়া আছে মার্জ করার জন্য। পাশে যেটি দেওয়া আছে ভিজুয়াল প্রদর্শন এর জন্য। আসলে ফ্লোচার্ট আঁকার নিয়ম, আমরা যে ফ্লোচার্ট আঁকবো কিভাবে আঁকবো এই নিয়ম সম্পর্কে কিছু আলোচনা করি। প্রবাহ রেখার দ্বারা কোনো কাজের পর কোনটি হবে তা বোঝানো হয়। প্রবাহ রেখার দ্বারা কোন কাজের পর কোনটি হবে তা বোঝানো হয়। সাধারণত উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে প্রবাহ অগ্রসর হয়। একাধিক প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করলেও তাদের মধ্যে কোনো যুক্তিগত সম্পর্ক বোঝায় না। একাধিক প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করলেও তাদের মধ্যে কোনো যুক্তিগত সম্পর্ক বোঝায় না। চিহ্নগুলো ছোট বড় হতে পারে, তবে চিহ্নের ধরন ঠিক থাকতে হবে। চিহ্ন ছোট বড় হতে পারে ঠিক আছে, কিন্তু চিহ্নের যে চিহ্ন যেভাবে ওই চিত্র, ওই চিহ্নটাকে, ওই সিম্বলটাকে ওইভাবেই আঁকতে হবে। আর না হয় কি হবে, চিহ্ন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অন্য কোনো অর্থ প্রকাশ করা হলে, যে অর্থ প্রকাশ করতে চাচ্ছ, যে অর্থ বোঝাতে চাইতেছি আমরা, ওই অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করবে। এই কারণে চিহ্নের ধরনটাকে আমাদের ঠিক রাখতে হবে। প্রতি ব্লকের লেখা সংক্ষিপ্ত ও সহজবোধ্য হতে হবে। চিহ্নের মধ্যে, ব্লকের মধ্যে আমরা যে লেখাটা লিখবো এটা অবশ্যই সংক্ষেপে লিখবো,
যেমন আমরা যদি বলি যে ইনপুট হিসাবে এ বি সি নেই, এই কথাটা শুধু যদি আমি এটা বলি ইনপুট এ বি সি, অথবা যদি আমি প্রথমে বলি যে প্রোগ্রামের কাজ শুরু করি, চিত্রের মধ্যে আমি এই কথাটা না লিখে যদি আমি বলি শুরু, শুধুমাত্র শুরু অথবা স্টার্ট লিখে দিলে আমি কথাটা সংক্ষিপ্ত হলো এবং সহজ হলো। তোমরা এই দিক খেয়াল রাখতে হবে। যতদূর সম্ভব রেখার ছেদ কম হওয়া ভালো। বেশি সংযোগ রেখার পরিবর্তে সংযোগ প্রতীক ব্যবহার করা ভালো। বিশেষ কোনো ভাষার জন্য ফ্লোচার্ট লেখা ঠিক নয়। বিশেষ কোনো ভাষার জন্য ফ্লোচার্ট লেখা ঠিক নয়। ফ্লোচার্টে কোনো অংশের বিস্তারিত বর্ণনার প্রয়োজন হলে তা পৃথকভাবে ফ্লোচার্ট ব্যবহার করা উচিত। ফ্লোচার্টের কোনো অংশের বিস্তারিত বর্ণনার প্রয়োজন হলে তা পৃথকভাবে ফ্লোচার্ট ব্যবহার করা উচিত। প্রত্যেক ফ্লোচার্টের একটি নাম থাকবে। অবশ্যই আমরা প্রত্যেক ফ্লোচার্টের জন্য একটি আমরা নাম ব্যবহার করব। এবার আসো অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি আমরা তখন জানলাম। অ্যালগরিদম কি তার কিছু কথা, ফ্লোচার্ট কি তার কিছু আলোচনা। এবার আসো উভয়ের মধ্যে পার্থক্য। তো অ্যালগরিদমের যে সংজ্ঞা আমরা জানি যে ধাপে ধাপে সমস্যা সমাধান করা, অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রতি ধাপ পর পর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করা, যা হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে যে চিত্র দ্বারা সমস্যা সমাধান উপস্থাপন করাই ফ্লোচার্ট, যা কতগুলো ছবি দিয়ে বোঝা যায় যে সমস্যা সমাধানের জন্য কিভাবে অগ্রসর হতে হবে। এটা হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করা, আর একটি হচ্ছে যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। প্রকারভেদের কথা যদি বলি, অ্যালগরিদমে কোনো প্রকারভেদ নেই। ফ্লোচার্টের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট আর একটা হচ্ছে যে সিস্টেম ফ্লোচার্ট। ক্রম সমস্যা সমাধানের প্রথমে অ্যালগরিদম দরকার। সাধারণত অ্যালগরিদম লেখার পরেই আঁকা হয়। ফ্লোচার্টটি অ্যালগরিদম থেকেই নেওয়া হয়। অ্যালগরিদমের উপর ভিত্তি করে মূলত ফ্লোচার্ট অঙ্কন করা হয়। তাহলে প্রথমে আমাকে দরকার অ্যালগরিদম, তারপরে হচ্ছে ফ্লোচার্ট। প্রোগ্রাম রচনা অ্যালগরিদম আবশ্যক। প্রোগ্রাম রচনা করার জন্য অ্যালগরিদম অবশ্যই প্রয়োজন, ফ্লোচার্ট এত বেশি প্রয়োজন নয়, সুতরাং ফ্লোচার্ট আবশ্যক নয় বলা যায়। প্রতীক, কোনো প্রতীক ব্যবহৃত হয় না। অ্যালগরিদমে আমরা কোনো প্রতীক ব্যবহার করি না, আমরা ধাপে ধাপে আমরা কোনো একটা সমস্যাকে উপস্থাপন করি লিখে। আর ফ্লোচার্টের মধ্যে বিভিন্ন প্রতীক ব্যবহৃত হয়। ফ্লোচার্টের মধ্যে অবশ্যই প্রতীক ছাড়া ফ্লোচার্ট কল্পনা করাই যায় না। ফ্লোচার্টের মধ্যে প্রতীক ব্যবহৃত হয়ে থাকে। তো এই হচ্ছিল অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। তোমরা ভালো করে শিখে নেবে, পরীক্ষার মধ্যে আসতে পারে। তো যদি আসলে তোমরা যেন আনসার করতে পারো, হুবহুব যেভাবে দেওয়া আছে ওইভাবে তোমরা আনসার করার চেষ্টা করবে, মুখস্থ করবে, খাতায় লিখবে। এবার একটু সুডোকুট নিয়ে আলোচনা করি যে সুডোকুট কি। সুডো গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ছন্দ বা সত্য নয়। সুডোকুট হচ্ছে কোনো প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরণ, যা কিছু বা কিছু নির্দেশের সমাহার। এটা কি বলা যাচ্ছে? কোনো কিছু নির্দেশের সমাহারকে বলা হয় সুডোকুট। কোনো কিছু করার নির্দেশের সমাহার, মানে কোনো কিছু করার নির্দেশকেই বলা হয় সহজ কথা সুডোকুট। এর দ্বারা প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যা কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়। এর দ্বারা যে সমস্যা সমাধান করা হয় তা কোনো প্রোগ্রামিং ভাষার উপর তা নির্ভরশীল নয়। যদি আমরা দুটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের সুডোকুট নির্ণয় করি, তাহলে আমরা কি দ্বারা সুডোকুটটা দেখো। আচ্ছা, দুটি সংখ্যা যেহেতু আমার বলছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা দুটি সংখ্যা নিব। ধরে নিলাম ইনপুট এ ও বি, দুটি সংখ্যা। যেহেতু আমাকে বলা হয় নাই কোন দুটি সংখ্যা, সে কারণে দুটি সংখ্যা ধরে নিলাম এ ও বি। তো আমি আগে যোগ করব, টোটাল ইকুয়াল এ প্লাস বি। এবার গড় নির্ণয় করব। গড় নির্ণয় হচ্ছে অ্যাভারেজ ইকুয়াল টোটাল বাই 2।
আমি টোটাল যেই যোগফলটা বের হয়েছে এটাকে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে আমার কি বের হবে, গড় বের হয়ে যাবে, দুটি সংখ্যার গড় কত। প্রিন্ট টোটাল এবং এভারেজ, আমি যোগফল এবং গড় মান দুটাকে আমি প্রদর্শন করে দেখাবো এবং স্টপ করে দেব। এই হচ্ছে সুডোকোড। তো এটা হচ্ছে কিছু নির্দেশের সমাহার। সুডোকোড হচ্ছে একটি গ্রিক শব্দ, এটা এমসিকিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে এবং এর অর্থটাও ইম্পর্টেন্ট। এর অর্থ ছন্দ বা সত্য নয়। তো এই হচ্ছে মোটামুটি সুডোকোডের কথা। তো এখন কিছু বাড়ির কাজ থাকবে তোমাদের, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, নিজেরা এই কাজগুলো করবে। এতক্ষণ আমরা জানিয়ে আলোচনা করেছি, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন দেখো। প্রথমে হচ্ছে যে অ্যালগরিদম কি। তো আশা করি তোমরা যে এতক্ষণ যে ক্লাসটি উপভোগ করেছো, আমরা অ্যালগরিদম নিয়ে কিছু আলোচনা করেছি, আশা করি বলতে পারবে যে অ্যালগরিদম কি। অ্যালগরিদম কি তোমরা সংজ্ঞাটা শিখবে এবং খাতা লিখবে। এরপরে যেটা হচ্ছে ফ্লোচার্ট কি, এই ফ্লোচার্টের সংজ্ঞাও আমরা আলোচনা করেছি। এই ফ্লোচার্ট সম্পর্কে তোমরা মুখস্থ করে খাতা লিখবে। সুডোকোড কি তার সংজ্ঞা শিখবে। এরপরে হচ্ছে যে সিস্টেম ফ্লোচার্ট ও প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে মূল পার্থক্য কি। পরীক্ষা এটা আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে পার্থক্য আসে। তো সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্টের পার্থক্য আমরা আলোচনা করেছি। তো এটা পার্থক্যটা তোমরা শিখে খাতা লিখবে। প্রয়োগমূলক কিছু প্রশ্নের মধ্যে ফ্লোচার্ট আঁকার নিয়ম, আমরা কিভাবে ফ্লোচার্ট আঁকবো এই নিয়ম আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই ফ্লোচার্ট আঁকার নিয়মগুলো তোমরা শিখে বুঝে লিখবে। প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকসমূহ, প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য কি কি প্রতীক ব্যবহার করা হয়, প্রতীকের নাম, প্রতীকের কাজ, এইগুলো তোমরা ভালো করে শিখবে, শিখে লিখবে। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, প্রথমে আমরা যদি সংজ্ঞা শিখব জ্ঞানমূলক হিসাবে, এখানে আমাকে প্রয়োগমূলক হিসেবে আমাকে এই দুটো পার্থক্য শিখতে হবে। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে যে অ্যালগরিদমের চিত্ররূপকে কি বলা হয় বলতো। আমরা তখন যা আলোচনা করেছি এর মধ্যে থেকে যেটা দেওয়া আছে বার চার্ট, চার্ট, পাই চার্ট, ফ্লো চার্ট। তাহলে আমরা জানি অবশ্যই অ্যালগরিদম চিত্ররূপ হচ্ছে কি ফ্লো চার্ট। তো সঠিক উত্তর হচ্ছে কি ফ্লো চার্ট। এখন যদি বলি 2 নম্বর, অ্যালগরিদম হলো, অ্যালগরিদমটা কি, পর্যায়ক্রম না নির্দেশক্রম না সিদ্ধান্তক্রম না অনুক্রম। তাহলে অবশ্যই অ্যালগরিদম হচ্ছে কি নির্দেশক্রম। 3, প্রবাহচিত্র বা ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রামের কি। প্রবাহচিত্র হচ্ছে কি বা ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রামের উপাত্ত বা ভিত্তি, একটি সফটওয়্যার না যন্ত্রাংশ। অবশ্যই প্রবাহচিত্র হচ্ছে প্রোগ্রামের একটি ভিত্তি। আরো কিছু বহু নির্বাচনের প্রশ্ন। সুডোকোড শব্দটি কোন ভাষার। সুডোকোড অবশ্যই শব্দটি হচ্ছে যে গ্রিক ভাষার। সুডোকোড অর্থ হলো কি, যা সত্য নয়, যা সত্য, যা আংশিক সত্য, যা পুরোপুরি সত্য। অবশ্যই সুডোকোড শব্দের অর্থ হচ্ছে যে যা সত্য নয়। এমসিকিউগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা এই এমসিকিউগুলো আয়ত্ত করবে এবং বইয়ে তোমাদের আরো এমসিকিউ দেওয়া আছে এই অ্যালগরিদম ফ্লোচার্টের উপরে, অবশ্যই ওইগুলোকেও ভালো করে আয়ত্ত করবে। তো যে চিহ্নটি দেওয়া আছে ফ্লোচার্টে কিসের জন্য ব্যবহার করা হয়, অবশ্যই এই চিহ্নটি ফ্লোচার্টে ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয়। যে আমরা আলোচনা করেছিলাম যে দুটি রেল লাইন দেওয়া আছে চিত্রের মধ্যে, একটাতে ট্রেন আসে স্টেশনের মধ্যে প্রবেশ করে, একটাতে আর একটা লাইন দিয়ে ট্রেন বের হয়ে যায়। তো একটা ইনপুট হিসেবে ধরি, একটাকে আমরা আউটপুট হিসেবে ধরি। তো
তো বাড়ির কাজ হিসাবে উচ্চতর দক্ষতা প্রশ্নমূলক থাকবে অ্যালগরিদম ফ্লোচার্টের প্রয়োজনীয়তা লিখো। অ্যালগরিদম ও ফ্লোচার্টের প্রয়োজনীয়তা আমরা তখন যা শিখলাম এই দুটি সম্পর্কে, অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে, এর প্রয়োজনীয়তা লিখবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য। ভালো করে যা আলোচনা করা হলো ভালো করে বুঝে শুনে তোমরা বাসায় পড়ে নেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।